আমেরিকা কি ইরান যুদ্ধে পরাজিত হল? ট্রাম্পের ইরান এবং মধ্যপ্রাচ্য নীতি কি ভুল? আমেরিকা কি নতুন করে ইন্দো প্যাসিফিক রিজিয়নে তার কৌশল নির্ধারণে ব্যস্ত? এই কৌশল নির্ধারণে বাংলাদেশের ভূমিকা কি? প্রিয় বন্ধুরা, আজ এইগুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করেই ইরান যুদ্ধটা মনে বন্ধ হয়ে গেছে, কিন্তু ইরান যুদ্ধ কি শেষ হয়ে গেছে? উত্তর হলো না। ইরানকে কি আবার আক্রমণ করবে আমেরিকা? নিশ্চিত করে বলা যাচ্ছে না। হুমকি ধামকি চলছে, কিন্তু আক্রমণ আর শুরু হচ্ছে না। ইরান চাইছে ইরানের শর্তে আলোচনা হোক, আমেরিকা চাইছে আমেরিকার শর্তে আলোচনা হোক। তো আলোচনাটাও মোটামুটি স্থগিত হয়ে আছে একরকম। তাহলে এই অবস্থায় কি, কেন আমেরিকা ইরানকে আক্রমণ করছে না? যে যুদ্ধটা 5 দিনের মাথায় শেষ হবে বলে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ইরানের 46 জন শীর্ষ ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। তাদের একেবারে ধর্মীয় সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের একেবারে প্রধান ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছিল। তারপরেও ইরান কিন্তু দমে যায়নি। ইরান যুদ্ধটা চালিয়ে গেছে, এবং এই যে যুদ্ধটা চালিয়ে গেছে, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আগুন জ্বলেছে। সবকিছু মিলিয়ে ট্রাম্প যে ইরান আক্রমণ করেছিল, কিংবা ইসরায়েল যে আক্রমণ করেছিল, ইসরায়েলের প্ররোচনায় ট্রাম্প যোগ দিয়েছিল, এখন নতুন করে হিসাব নিকেশ হচ্ছে। অনেকেই বলছেন যে এই ইরান যুদ্ধে ট্রাম্প তার কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়েছেন। কেউ কেউ ঠোঁট কাটা যারা, তারা বলছেন যে ইরান যুদ্ধে ট্রাম্প পরাজিত হয়েছেন। যাই হোক, এই জায়গাটায় ট্রাম্প বেকায়দায় পড়েছে নিশ্চিত। ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হলেন, তার কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল। তার প্রত্যাশার চেয়েও বেশি আসনে তিনি জয়লাভ করেছিলেন, স্টেটে জয়লাভ করেছিলেন। তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল, কিন্তু 1.5 বছরের মাথায় এসে সেই জনপ্রিয়তা কিন্তু কমতির দিকে। এবং আগামী অক্টোবরে আমেরিকায় মিড টার্ম ইলেকশন। যদি ট্রাম্পের কারেন্ট জনপ্রিয়তার এই ট্রেন্ডটা থাকে, তাহলে মিড টার্ম ইলেকশনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের সম্ভাবনা অধিক। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য ট্রাম্প পড়েছে বাটে। ইরান যুদ্ধ যদি আবার শুরু করে এবং এরকম অনির্দিষ্টকালের জন্য চলে, সেটা তার আমেরিকার ইন্টারনাল পলিটিক্সে অবশ্যই তাকে এফেক্ট করবে, ক্ষতি করবে। সাধারণ আমেরিকান জনগণও কিন্তু এই যুদ্ধের ফলে তাদের উপরে যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, সেটা কিন্তু তারা পছন্দ করছে না। সাধারণ জনগণও কিন্তু এই যুদ্ধটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি আনন্দিত, কারণ তাদের ডে টু ডে লাইফটা খুব এফেক্টেড হয়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে, আর অনেক রকমের সমস্যা হয়েছে। তো এই জায়গা থেকে উত্তরণে ট্রাম্প কি করবেন, সেটা নিয়ে এখন তার চিন্তা ভাবনা চলছে। ঠিক একই সময় ইরান এবং মধ্যপ্রাচ্যে এক ধরনের নাকানি চুবানি খাওয়ার পাশাপাশি আমরা দেখছি যে আমেরিকা এখন তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করছে। আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম যে বাংলাদেশের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল আমেরিকা সফর করছিলেন, এবং তাদের সাথে বৈঠকে পল কাপুর বলেছিলেন যে আগামী দিনে ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি নির্ধারণ করবে আমেরিকা এবং বাংলাদেশ মিলে। এই কথাটি তিনি কেন বলেছিলেন? কারণ এই কথাটির মধ্যে যে সমস্যাটা রয়ে গেছে, যে ইন্দো প্যাসিফিক রিজনে ইন্ডিয়া, চায়নার মতো বড় প্লেয়ার রয়ে গেছে। এই স্টেক হোল্ডারদের বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি ঠিক করবে, এটা একটু দুর্বোধ্য মনে হয়। যদিও আমেরিকা হয়তো ভাবছে যে বঙ্গোপসাগরের একটা কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সাথে মিলে তারা এই সেন্ট মার্টিন এবং আশেপাশে একটা অবস্থান নিশ্চিত করবে। সেটাও আমার মনে হয় খুব ইজি হবে না, কারণ চীন এবং ভারত কিন্তু তাকিয়ে আছে যে বঙ্গোপসাগরে আমেরিকান উপস্থিতিটা কি হিসেবে হয়। এবং ভারত খুব ক্লিয়ার করে দিয়েছে যে এই ইন্দো প্যাসিফিক রিজনে আমেরিকা যদি আসে, সেটা ভারতের সাথে মিলে আলাপ করে আসতে হবে, এবং
ভারতের সাথে যে ইন্ডিয়ার ডিফেন্স চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 10 বছরে, সেখানে কিন্তু এই ধরনের কথাবার্তা মেনশন করা আছে। সুতরাং ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্ট্র্যাটেজি নির্ধারণে আমেরিকাকে বেশ বেগ পেতে হবে যদি তারা মেজর স্টেক হোল্ডারদের পাশ কাটাতে চায়। এখন মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, তিনি যে কোনো দিন নেপাল, মিয়ানমার এবং ভারত সফরে আসবেন। তার আগে নেপালে একটা ছোট্ট ঘটনা ঘটেছে। ভারতের যে আমেরিকান রাষ্ট্রদূত যিনি আছেন সার্জিও গার্ড, তিনি নেপালে গিয়েছিলেন। তিনি একজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, অনেকের সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু নেপালের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা, সে কিন্তু সার্জিও গার্ডের সাথে দেখা করেনি। বালেন্দ্র সাহা খুব স্পষ্ট করে বলেছেন যে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমার কাউন্টার পার্ট সিমিলার কারোর সাথে কথা বলতে পারি, আমি একজন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে পারি না। একটা ছোট্ট দেশ নেপাল, সেখানকার প্রধানমন্ত্রী যে সাহস দেখে এটা বলেছে, ব্যাপারটা কিন্তু সত্য। একজন রাষ্ট্রদূতের স্ট্যাটাস জয়েন্ট সেক্রেটারি বা ওই আশেপাশে, সে প্রেসিডেন্টের সাথে দেখা করবে, এইটা স্ট্যাটাস অনুযায়ী যায় না, বিশেষ প্রয়োজনে দেখা করতেই পারে। এখন আমার যেটা জানতে ইচ্ছে হয় যে নেপালের মতো একটা ছোট্ট দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এই মার্চ মাসে, সে এত সাহস পেল কোত্থেকে? সম্ভাব্য উত্তর যেটা হতে পারে যে তার এই সাহসের ভিত্তি হল RIC। আপনাদের মনে আছে যে গত বছরের সেপ্টেম্বর থেকেই কিন্তু রাশিয়া, ইন্ডিয়া, চায়না তারা সাংহাইয়ের একটি সম্মেলনে যোগ দিয়েছিল একসাথে, এবং তারপর থেকেই এই RIC জোটের ব্যাপারে কথাবার্তা শুনছিলাম যে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না তারা একসাথে মিলে একটা জোট করে কাজ করবে। এবং এই RIC যদি গঠিত হয় তাহলে এই অঞ্চলে আমেরিকার যে খায়েশ, তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং এই চায়না এবং ইন্ডিয়া দুজনই বালেন্দ্র সাহার সরকারকে সহায়তা করছে। সুতরাং এই RIC এবং RIC যতদূর জানি যে RIC এখন একেবারে বাস্তবতার কাছাকাছি চলে এসেছে, যে কোনো দিন RIC হয়তো ফর্মালি ওপেন করবে। তো ন্যাচারালি নেপাল সেই সাহসে বলিয়ান হয়ে এই সার্জিও গার্ডকে এই কথা বলতে পারে। এখন মার্কো রুবিও আসবেন, যে মার্কো রুবিও এসে তিনি নেপালে যাবেন, মিয়ানমারে যাবেন যেটা বললাম, এবং ভারতে যাবেন। শেষে মিয়ানমারে যে আমেরিকার যেটা পলিসি ছিল, তাদের যে বার্মা অ্যাক্ট, তারা বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে দিয়ে মিয়ানমারের এক অংশ দখল করবে, রাখাইন স্টেট দখল করবে, সেই পরিকল্পনাটাও কিন্তু এখন আর আগের মতো ফিজিবল নেই। বাংলাদেশের করিডোর ব্যবহারটা যেমন, এটা নিয়ে একটা সমস্যা হয়েছে। আরাকান আর্মি মিয়ানমার সরকারের সাথে সরাসরি ট্রাম্প যোগাযোগ করার চেষ্টা করেছে। তো সব মিলিয়ে মিয়ানমার থেকে যে রেয়ার মিনারেল আর্থ নেওয়ার কথা, সবকিছুই একেবারে কেচে গন্ডুস হয়ে গেছে, আগের মতো নেই। আরেকটা যে ঘটনা, যে এখন বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের যে বর্ডার, এই বর্ডারের প্রত্যেকটা স্টেটে এখন বিজেপি ক্ষমতা এসেছে। সবশেষে পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে। এর ফলে কিন্তু এই বাংলাদেশ, মিয়ানমার সীমান্ত কেন্দ্রিক আমেরিকা, পাকিস্তান, এদের যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম বা তার পেছনে মদত দেওয়া, সেগুলো কিন্তু এখন আর আগের মতো ফ্রি স্টাইলে চলবে না, এগুলো চ্যালেঞ্জ হয়েছে। এবং এই যে রিসেন্টলি যেটা আমি পরশুদিন বলেছিলাম যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ এলেন কেন, আমি এপিসোডটা করার পরে আরো কিছু ইনফরমেশন পেয়েছি যে ভারত, আসাম এবং এই শিলিগুড়ি করিডোর, এইসব জায়গায় যে পাকিস্তানি স্পাইগুলো ছিল, তারা কিন্তু বিজেপির জয়ের সাথে সাথে তারা বাংলাদেশে ফিরে এসেছে। তো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল নেগোশিয়েট করতে যে এই যে স্পাই নেটওয়ার্ক, যাকে পাকিস্তানি অ্যাসেট বলা হচ্ছে, এদের বাংলাদেশে কিভাবে আপাতত রাখা যায়, যে বাংলাদেশ এদের প্রোটেকশন দেয়, সেটা নিয়ে কিন্তু একটা গোপন আলোচনা হয়েছে। এই যে মাদক বিরোধী কার্যক্রমের জন্য MOU, আন্তঃ সীমান্ত সন্ত্রাস রোধে MOU, এগুলো সব আইওয়াশ। মূল সমস্যাটা ছিল ওই বিজেপি ক্ষমতায় আসা, এখন পাকিস্তানি সন্ত্রাসী, পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি স্পাই, এরা বিপদে পড়ে বাংলাদেশে ফিরে এসেছে। তো এই অবস্থায় আমেরিকাও এখন এই বাস্তবতাটা অনুধাবন করছে, এবং বাংলাদেশ নিয়ে আমেরিকায় যারা আলোচনা করে, আলাপ করে, তাদের সাম্প্রতিক আলোচনাগুলো যেটা হচ্ছে
যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না। যদি প্রত্যাহার না করা হয়, আওয়ামী লীগের মতো একটি জনসমর্থিত দল, যার সমর্থন একেবারে ভোটার পর্যায়ে অ্যাটলিস্ট 5 কোটি, সেই দলটিকে যদি স্বাভাবিক কার্যক্রম চালাতে না দেওয়া হয় এবং তারা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় বা তারা বিকল্প পথে কার্যক্রম চালায়, তাহলে সেটা দেশের জন্য এবং কারো জন্যই ভালো হবে না। এবং বাংলাদেশে এটি আমেরিকান যারা আলোচনা করে, আমেরিকার যেসব লোকজন আছে বাংলাদেশে, তারা সম্প্রতি আমেরিকা এই বিষয়ে আলোচনা করেছে। তারাই বলেছে যে বাংলাদেশে যে কোনো সময়ের চাইতে এখন আমেরিকা অনেক বেশি অজনপ্রিয়। আমেরিকাকে মানুষ আগের মতো পছন্দ করছে না, কারণ এই সাম্প্রতিক রেজিম চেঞ্জ, ইউনূসের সরকার, এটি নিয়ে আমেরিকার প্রতি জনগণের একটা বিমুখ ধারণা জন্মেছে। এবং আমি আমার সেই যে একজন আমেরিকান কূটনীতিক আছেন, প্রাক্তন কূটনীতিক, একটা সূত্র আছে, তিনিও আমাকে বলেছিলেন যে আমেরিকা সব জায়গায় উইন করে না। আমেরিকা আফগানিস্তান থেকে পালিয়ে গেছে, পরাজিত হয়েছে, ভিয়েতনামে অনেক আগে পরাজিত হয়েছিল। আমেরিকা চাইলেই সবকিছু হয় না, এবং রাজনীতিতে অবস্থান পরিবর্তন হয়। আমেরিকার সাথে আওয়ামী লীগের যে সম্পর্কটা 2024 সালের জুলাই আগস্টে ছিল, সেই সম্পর্কটা যে সারা জীবন থাকবে এমন কোনো কথা নেই, এবং সেটা যে নতুন করে চিন্তা ভাবনা হচ্ছে সেই লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং আমেরিকা বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে, এবং এই যে মার্কো রুবিও যে আসবেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি নেপাল এবং মিয়ানমার ঘুরে গিয়ে ভারতে গিয়ে ভারতের সাথে ফাইনাল মিটিংটা করবেন। এবং নতুন করে আমেরিকা এই ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি নিয়ে ভাবছেন, এবং আমেরিকা তারেক রহমানের উপরেও খুব বেশি আস্থাশীল হতে পারছেন না, কারণ তারা বলছেন যে একটা দেশ পরিচালনা করা, আমেরিকার স্বার্থ রক্ষা করে সবকিছু ম্যানেজ করার যে সক্ষমতা, সেটা সম্ভবত তারেক রহমানের নেই। ভারতীয় সূত্র বলছে যে তার সরকারটা একটা নিউবর্ন বেবির মতো, তারা কিছুদিন দেখবেন, তবে তারেক রহমানের উপরে তারাও খুব আশাবাদী এই মুহূর্তে হতে পারছেন না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।